সেই রাতটা ছিল বর্ষার এক অদ্ভুত ভয়ঙ্কর রাত। বাইরে মুষলধারে এমন বৃষ্টি নামছিল যেন মনে হচ্ছিল পুরো গ্রামটাকেই আজ জলের নিচে ডুবিয়ে দেবে। চারদিকে শুধু ঝড়ো হাওয়ার শব্দ, বৃষ্টির তীব্র আওয়াজ আর ঘন অন্ধকারে ঢাকা নিস্তব্ধতা। ঠিক তখনই বাড়ির দরজার সামনে এসে হঠাৎ একটি গাড়ি থেমে দাঁড়ালো। পর মুহূর্তেই দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ ভেসে এলো। তুমি কি রাজেশ? আমরা শিলিগুড়ি থেকে এসেছি। আজই এখানে আমাদের ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে আপনাদের জন্য একটা চিঠি এসেছিল। জমিদার বাড়িটা পরিষ্কার করে আপনাদের থাকার ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। তার মধ্যে আবার বৃষ্টিটাও খুব জোরে পড়ছে। তাই আমার মনে হয় এখন না গিয়ে কাল সকালে গেলে ভালো হতো। না, আমাকে এখনই যেতে হবে। আমার পরিবারের সবাই এখনো গাড়িতে বসে আছে। ঠিক আছে, তাহলে আপনারা গাড়িতে উঠুন, আমি যাচ্ছি। জমিদার বাড়িতে যেতে নদীর পাশ দিয়ে যেতে হবে। আপনারা গাড়ি নিয়ে যান, আমি ছাতা নিয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ ওই কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চলবে না। কেমন লোক রে বাবা, বৃষ্টিতে ভিজে যেতে রাজি, কিন্তু গাড়িতে যেতে রাজি না। তারপর রাজেশ ঘরের দরজাটা আস্তে করে খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কাকা, তুমি এত তাড়াতাড়ি এখানে এলে কিভাবে? তোমাকে তো একটু আগেই নদীর ধারে দেখেছিলাম। কি, তুমি আমাকে নদীর ধারে দেখেছ? আমি তো ওদিক দিয়ে আসিনি, আমি তো কাঁচা রাস্তা দিয়েই এলাম। আরে ছাড়ুন ওসব কথা, হয়তো অন্য কাউকে দেখেছিলেন। দেবজিতের পরিবারের সবারই ঘরটি বেশ ভালো লাগলো, কিন্তু রাজেশের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, নদীর ধারে তাহলে ওরা কাকে দেখেছিল? তাহলে আমি যাই। আমার বাড়ি এখান থেকে খুব দূরে নয়, কিছু দরকার হলে বলবেন। আর একটা কথা, নদীর দিকে বেশি যাবেন না। দেখতে যতই সুন্দর লাগুক, তার ভেতরে লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর কিছু। এসব কথা আমার ছোট মেয়েদের সামনে বলছেন কেন? অযথা ওদের ভয় পাইয়ে দিই। রাজেশ বাবু সেখান থেকে চলে গেলেন। অনেকটা পথ জার্নি করে এসে সকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু সুগন্ধার চোখে ঘুম এলো না। তার ঘরের জানলা দিয়ে নদীটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে এক মনে চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইল। এভাবেই কেটে গেল দুটো দিন। তারপর এক বিকেলে সুগন্ধা আর ইন্দ্রাণী নদীর ধারে গেল। হঠাৎ সুগন্ধা দেখতে পেল নদীর ধারে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে অপরূপ সুন্দরী, টানা টানা চোখ, মুখে অদ্ভুত এক মায়া, আর সে যেন চুপচাপ সুগন্ধাকে নিজের দিকে ডাকছে। সুগন্ধা, তুই এখানে কি করছিস? চল, মা তোকে ডাকছে। এই তো ইন্দ্রাণী, এখানে একজন দাঁড়িয়ে ছিল আর আমাকে ডাকছিল। আরে এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। যাই হোক, এখন চলো, মা ডাকছে। তারপর ইন্দ্রাণীর মা তাকে মাছ কিনতে বাজারে পাঠালেন। বাজার থেকে মাছ নিয়ে ফেরার সময় সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে চারদিক ঢেকে ফেলছিল। ঠিক তখনই ইন্দ্রাণী হঠাৎ অনুভব করল তার পিছনে পিছনে যেন কেন কেন হাঁটছে। পায়ের শব্দ যেন তার নিজের পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে আসছিল। ভয় কাঁপতে কাঁপতে সে পিছন ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। চারদিকে শুধু নিস্তব্ধতা আর অদ্ভুত এক শীতল হাওয়া। আতঙ্কে সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। সুগন্ধা বাড়ি ফিরে তার মাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো।
সব শুনে সুগন্ধার মা মনে মনে ভাবলেন, হয়তো রাজেশবাবুর বলা কথাগুলোই বাচ্চাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, তাই সুগন্ধার এমন মনে হচ্ছে। মেয়ের এমন ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে তার আর মাছ রান্না করতে ইচ্ছা করল না। রাত যখন ঠিক 2টো বাজে, হঠাৎ এক অদ্ভুত শব্দে আঞ্জলির ঘুম ভেঙে গেল। চারদিকে তখন নিস্তব্ধতা, শুধু সেই রহস্যময় আওয়াজটা বারবার ভেসে আসছিল। শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে সুগন্ধার ঘরের দিকে এগিয়ে গেল। সুগন্ধা, তোর কি হয়েছে? পরের মুহূর্তেই যেন অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে নিল ওপরে। ধীরে ধীরে সে হাওয়ায় ভেসে উঠতে লাগলো, আর তার চোখের সামনে দেওয়াল বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। কোলে মিলে অনেক কষ্টে সুগন্ধাকে জোর করে বিছানায় শুইয়ে দিল। এভাবেই আতঙ্ক আর অশান্তির মধ্যে কেটে গেল সেই রাতটা। সকাল হতেই তড়িঘড়ি রাজেশবাবুকে ডেকে পাঠানো হলো। সব কথা শুনে রাজেশবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে গম্ভীর স্বরে বললেন, আমি তো আগে সাবধান করতে চেয়েছিলাম ওই নদীর ধারে না যেতে। ওখানে এক ভয়ঙ্কর মেছো ভূত থাকে। আপনি কি কিছুই করতে পারবেন না? আপনি তো এখানকার মানুষ। দয়া করে কোনো একটা উপায় বের করুন। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন। আমি আমাদের গ্রামের তান্ত্রিক শিবাকে নিয়ে আসব। সে নিশ্চয়ই কিছু একটা উপায় বের করবে। ততদিন তোমরা সবাই একটু সাবধানে থেকো। এভাবেই কেটে গেল সেই দিনটা। কিন্তু রাত ঠিক 12টা বাজতেই ইন্দ্রাণীর ঘরের দরজায় হঠাৎ ধাক্কা মারা শব্দ শোনা যেতে লাগলো। দরজায় ধাক্কার শব্দ শুনে ইন্দ্রাণী ভয়ে একেবারে স্থির হয়ে গেল। তার হাত পা যেন অবশ হয়ে আসছিল। দরজাটা খুলবে কিনা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ পর আচমকাই শব্দটা একদম থেমে গেল। ভোরের আলো ফুঁকতেই অঞ্জলি ঘরের বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে স্তব্ধ হয়ে গেল। কুকুর আর ছাগলগুলোকে যেন কেউ ক্ষতবিক্ষত করে রক্ত চারিদিকে ছড়িয়ে রেখে গেছে। চারপাশের দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। এভাবেই কেটে গেল সেই দিনটাও। কিন্তু রাত নামতেই সবার মনে অজানা এক ভয় বাসা বাঁধতে শুরু করলো। তাহলে আজ রাতে আমি সুগন্ধার ঘরে থেকেই যাই। না, তার কোনো দরকার নেই। কখন কি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না। তাই তোমার এখানে থাকা ঠিক হবে না। চলো, সুগন্ধার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই। তারা যখন ঘুমানোর জন্য সব প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই মনে হচ্ছে রাজেশবাবু এসেছে। দরজাটা কি খুলে দেখব? না না, এত রাতে রাজেশবাবু কেন আসবে? থাক, তোমার যাওয়ার দরকার নেই। কথাটা বলা মাত্রই হঠাৎ দরজার ধাক্কার শব্দ থেমে গেল। কিন্তু পরের মুহূর্তেই সেই একই আওয়াজ যেন খাটের তলা থেকে ভেসে আসতে শুরু করলো। কৌতূহল আর ভয়ে বুক কাঁপতে কাঁপতে তারা ধীরে ধীরে নিচে তাকালো। কিন্তু সেখানে কেউ ছিল না। অদ্ভুত সেই আতঙ্ক আর নিস্তব্ধতার মধ্যেই কেটে গেল পুরো রাতটা। ভোরের আলো ফুটতেই রাজেশবাবু শিবাতান্ত্রিককে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে এসে পৌঁছালেন। বাড়ির ভেতরে পা রাখতেই তিনি বুঝতে পারলেন এখানে কিছুই ঠিক নেই। মুহূর্তের মধ্যেই চারপাশে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, আর শিরদাঁড়া বেয়ে এক অদ্ভুত শীতল স্রোত নেমে গেল। সবকিছু শুনে তিনি গম্ভীর স্বরে বললেন, আজ রাতেই আমি যজ্ঞ শুরু করব। সবাইকে সেখানে উপস্থিত থাকতে হবে। নদীর ধারে একটি যজ্ঞের আয়োজন করা হলো। সেখানে ইন্দ্রাণী বাদে সকলেই উপস্থিত হলো। সকলে এখানে উপস্থিত আছে তো?
না, মানে আমার ছোট মেয়ে ইন্দ্রাণী কোথায় যেন চলে গেছে। দাঁড়ান, আমি ওকে খুঁজে আনছি। ওই অশুভ আত্মাটা আপনার ছোট মেয়ে ইন্দ্রাণীর শরীরে প্রবেশ করেছে, সেই কারণেই সে এখানে আসেনি। ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে এসে চেয়ারের সঙ্গে বেঁধে দিন। কিছুক্ষণের মধ্যে ইন্দ্রাণীকে একটি চেয়ারের মধ্যে শক্ত করে বেঁধে রাখা হলো, আর চারদিকে নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা। কিন্তু আমাদের তো মনে হয়েছিল সুগন্ধাকেই অশুভ শক্তি ধরেছে, তাহলে এখন ইন্দ্রাণী কেন? প্রমাণ দেখতে চান? দাঁড়ান, আমি এখনই দেখাচ্ছি। গঙ্গার জল ছিটাতেই ইন্দ্রাণী হঠাৎ বমি করতে শুরু করলো, আর সে সেই বমির মধ্যে দেখা গেল মৃত প্রাণীদের দেহাবশেষের মতো ভয়ঙ্কর কিছু জিনিস, যা দেখে উপস্থিত সকলে আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। তাহলে এবার বুঝতে পারছেন তো সব ঘটনা? সেদিন রাতে যখন দরজায় ধাক্কা পড়ছিল তখন ইন্দ্রাণী ভয় পেয়ে দরজাটা খুলেছিল। যদি সে দরজাটা না খুলতো তাহলে সুগন্ধা 24 ঘন্টার মধ্যেই মারা যেত। আর সেই কারণেই পরের দিন রাতে যখন আপনাদের ঘরের দরজায় ধাক্কা পড়ছিল, ভাগ্যিস আপনারা দরজাটা খোলেননি। যদি খুলতেন তাহলে আপনাদের বড় ক্ষতি হতে পারত, কারণ তখন দরজায় ধাক্কা দিচ্ছিল সুগন্ধা নয়, ইন্দ্রাণী। আমি আপনাদের বাড়িটা বেঁধে দিয়েছি, এখন আপনারা বাড়ির ভিতরে চলে যান। ওই বাড়ির ভিতরে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আমি কিছু তন্ত্রক্রিয়া করে ইন্দ্রাণীকে সুস্থ করে দেব। তান্ত্রিক শিবা নিজের তন্ত্রক্রিয়া শুরু করলেন। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে ইন্দ্রাণীর মাথার উপর দিয়ে ধোঁয়ার মতো এক অদ্ভুত কুয়াশা বাতাসে ভেসে যেতে লাগলো। ইন্দ্রাণী এখন পুরোপুরি সুস্থ। তার শরীর থেকে সব অশুভ শক্তির প্রভাব মুছে গেছে। আমি নিজে নিশ্চিত করেছি এই বাড়ির চারপাশ এখন সম্পূর্ণ সুরক্ষিত। এখন থেকে কোনো অশরীরী শক্তি এই বাড়ির সীমানা পেরোতে পারবে না। তোমরা এখন শান্তিতে থাকতে পারো, আর কোনো ভয় নেই।